এখন আমরা পড়ব নিউটনের গতিসূত্র। স্যার আইজ্যাক নিউটন স্বনামধন্য বিজ্ঞানী, তিনি গতি বিষয়ক তিনটি সূত্র দিয়েছেন। সেই তিনটে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এইভাবেই লেখা হয়। আলাদা করে সূত্রগুলোর কোনো বিশেষ নাম নেই। তো এই প্রথম সূত্রে নিউটন বল এবং জাড্য বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছেন। কিভাবে? তিনি বলছেন, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে। তাহলে এই হলো নিউটনের প্রথম গতিসূত্র। যতক্ষণ না পর্যন্ত আমি বাইরে থেকে বল প্রয়োগ করব, ততক্ষণ পর্যন্ত স্থির বস্তু স্থির থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলবে, তারও কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা বোঝা যাচ্ছে, যদি কোনো বস্তু এইভাবে গতিশীল হয়, হতেই পারে বাঁকা পথে, তাহলে কিন্তু তার উপরে বাহ্যিক বল কাজ করছে। কোত্থেকে বললাম? নিউটনের প্রথম গতিসূত্র মাথায় রেখেই বললাম। যদি বাইরে থেকে কোনো বল কাজ না করতো, তাহলে বস্তুটা কি হতো? সমবেগে সরল রেখায় চলতো। তাহলে এ বাঁকা পথে চলছে মানে এর উপরে বাইরে থেকে বল কাজ করছে। তো নিউটন এই প্রথম গতিসূত্রে যে দুটো ধারণা আমাদেরকে ব্যাখ্যা করেছেন, সে দুটো হলো বল আর জাড্য। কিভাবে নিউটন বলের সংজ্ঞা দিয়েছেন? না, নিউটন বলছেন যে বাইরে থেকে বল প্রয়োগ করে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকে। তার মানে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায় সেটা বল। সেকেন্ড পয়েন্ট, বাইরে থেকে বল প্রয়োগ করে বাধ্য না করলে গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলে। তার মানে বাইরে থেকে যা প্রয়োগ করলে গতিশীল বস্তুর বেগ অসমবেগ হয়, অর্থাৎ গতির মান অথবা অভিমুখ, কিংবা গতির মান ও অভিমুখ দুটোকে পরিবর্তন করা যায়, সেটা বল। এখন দেখো, মনে করা যাক এই যে বিরাট বড় বাড়ি যার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এটা স্থির বস্তু, চারপাশের বস্তুর সাপেক্ষে। এখন যদি চারপাশের বস্তুর সাপেক্ষে আমি একে গতিশীল করতে চাই, আমি কি করব? খুব সহজ উত্তর, বল প্রয়োগ করব। ঠিক আছে, আমি বল প্রয়োগ করা শুরু করলাম। এ কি গতিশীল হবে? না, সেই পরিমাণ বল আমি প্রয়োগ করতে পারছি না যেটা প্রয়োগ করলে একে গতিশীল করা সম্ভব। কিংবা একটা ভারী বড় পাথর আছে, তাহলে আমি কি তাকে বল প্রয়োগ করে গতিশীল করতে পারবো? নো, নেভার। তাহলে এই যে বলছি যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায়, এই স্টেটমেন্টটা একটু চেঞ্জ করা প্রয়োজন। চেঞ্জ করি। কি বলছি? যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির অবস্থার পরিবর্তনের চেষ্টা করা যায় অথবা পরিবর্তন করা যায়, ঠিক ঠিক তেমনি করে একটি গতিশীল বস্তুর সমবেগে সরলরেখায় চলার অবস্থাকে পরিবর্তন করা যায় বা পরিবর্তনের চেষ্টা করা যায়, তাকে বল বলে। তো দেখো সংজ্ঞাটা বোঝা গেল। এই হলো নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া বলের সংজ্ঞা। এবারে জাড্য। জাড্য কি? মনে করা যাক কোনো একটা বস্তুকে আমি বল প্রয়োগ করে গতিশীল করতে পারবো, আমার আয়ত্তের মধ্যে আছে। তারপরেও দেখবে যে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ না করলে সে চলছে না। শুধু তাই নয়, আমার মনে হবে যেন স্থির ছিল, স্থির থেকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক তেমনি করে কোনো গতিশীল বস্তু তুমি গতির পরিবর্তন করার চেষ্টা করো, তুমি অনুভব করবে ও যেমনভাবে চলছিল তেমনভাবে চলার চেষ্টা করছে। এটা কিন্তু অনুভব করবে। এই যে ধর্মটা, যার জন্য এমনটা হয়, কেমনটা?
না স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলা বজায় রাখতে চায়, তাকে জাড্য বলে। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। সাপোজ একটা বাসের মধ্যে বেশ কিছু লোক আছে, এই বাসটা দাঁড়িয়ে আছে, কোনো একটা স্টপে দাঁড়িয়ে আছে, বাস স্টপে। এবারে এর ভেতরে একজন লোক দাঁড়িয়ে আছেন বাসের মধ্যে, কোনো কিছু না ধরেই দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে যদি এখন এই বাসটা চলতে শুরু করে দেয় সামনের দিকে, এই লোকটার কি অবস্থা হবে? লোকটা কিন্তু পিছন দিকে হুমড়ি খেয়ে পড়ে যাবেন, তাই না? পিছন দিকে হুমড়ি খেয়ে পড়ে যাবেন এদিকে। কেন এমন হলো? না বলছে এই বাস যখন স্থির ছিল, তার মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি তিনিও স্থির ছিলেন, বাসের সঙ্গে তার পা লেগে রয়েছে, তিনি আর কোথাও কিছু ধরে নেই, মানে শরীরের কোনো অংশ আর বাসের সঙ্গে স্পর্শ করে নেই। তাই যে মুহূর্তে বাস চলতে শুরু করেছে, সেই মুহূর্তে ওই ব্যক্তির পা বাসের সঙ্গে একই বেগে একই দিকে গতিশীল হয়ে গিয়েছে। অথচ তখনও পর্যন্ত তার শরীরের উপরের অংশ চাইছে যেমন স্থির ছিলাম তেমন স্থির থাকবো। তাহলে আমার পা যদি বাসের সঙ্গে এগিয়ে যায় আর আমার মাথা যদি চাই যে না আমি যেমন স্থির ছিলাম তেমন থাকবো, তাহলে পা সামনে মাথা পিছনে হয়ে আমি পিছন দিকে পড়ে যাব। সিমিলারলি যদি এই ব্যক্তিটা গতিশীল বাসে দাঁড়িয়ে থাকে, বাসটা একটা নির্দিষ্ট বেগে চলছে, ওই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, তুমি দেখো যদি বাসটা তার গতির পরিবর্তন করে, যদি গতিবেগ কমায় কিংবা যদি এইভাবে বাঁক নিতে শুরু করে, তাহলে এই লোকটার কি অবস্থা হয় তুমি নিজেই ভাবো না। যখন কোনো গাড়ি এরকম বাঁক নেয়, তুমি বাঁকের বাইরের দিকে চলে যাও না, মনে হচ্ছে না বাঁকের বাইরের দিকে কেউ ঠেলে দিচ্ছে আমাকে। কে ঠেলছে? কেউ ঠেলছে না, তোমার জাড্য তোমাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেননা তুমি তো এতক্ষণ সরল রেখায় চলছিলে, তাই তোমার বাসের সঙ্গে সঙ্গে তোমার শরীরও চাইছে আমি সরল রেখায় চলবো, সমবেগ বজায় রাখবো। হঠাৎ করে বাসটা যেই ঘুরতে শুরু করে দিয়েছে, তখন এই বাসটা ঘোরার কারণে একটা বল তো প্রয়োগ করা হয়েছে কোনোভাবে, না বল না প্রয়োগ করলে তো গতির অভিমুখ বদলাবে না। কিন্তু আমার পা বাসের সঙ্গে লেগে থাকায় আমার পা সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনটা পেয়ে গেছে, পা সঙ্গে সঙ্গে সেই বলটা অনুভব করেছে, পা বাসের সঙ্গে সঙ্গেই চেঞ্জ করেছে গতিবেগ। কিন্তু শরীরের ওপরের অংশ তখনও পর্যন্ত আগের গতিবেগ, আগের গতির অভিমুখ বজায় রাখতে চাইছে। আর সেই কারণেই আমি সেই দিকে চলে যাওয়ার চেষ্টা করব। বাস যেহেতু এইভাবে ঘুরছে, আমি মনে করবো বাঁকের বাইরের দিকে আমি এইভাবে বল অনুভব করছি, আপেক্ষিকভাবে এটা মনে হবে আমার। কিংবা বাস যদি চলতে চলতে হঠাৎ করে ব্রেক কষে, আমি সামনের দিকে ছুটে পড়ব, কারণ আমার পা সঙ্গে সঙ্গে ব্রেক কষার কারণে গাড়ির বেগ কমেছে, আমার পায়েরও বেগ কমে গেছে, কিন্তু শরীরের ওপরের অংশ তখনও পর্যন্ত আগের বেগে আগের দিকে চলার চেষ্টা করছে, তাহলে আমি সামনের দিকে ঝুঁকে পড়ব। তাহলে দেখা যাচ্ছে জাড্য মূলত দুই প্রকারের। স্থির বস্তুর জাড্য, যার নাম দেওয়া হয় স্থিতিজাড্য, আর দুই হচ্ছে গতিশীল বস্তুর জাড্য, যার নাম দেওয়া হয় গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য কি? না স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা বা গতিশীল বস্তুর সমবেগে সরল রেখায় চলার প্রবণতাকে গতিজাড্য বলে। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও বললে আমরা এই বাসের উদাহরণটা দিতে পারি। তা নিউটন প্রথম গতিসূত্রে বল এবং জাড্য বলতে কি বোঝায় সেই দুটোকে ব্যাখ্যা করেছেন বা তার সংজ্ঞা দিয়েছেন। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটন দ্বিতীয় গতিসূত্র থেকে বা প্রয়োগ করে তিনি চেয়েছিলেন বলের পরিমাপ করবেন, জাড্যের পরিমাপ করবেন। অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র থেকে বল এবং জাড্যের একটা পরিমাপ করার তিনি চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। তিনি বলেছেন যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ নামে এই নতুন রাশিটি নিউটন প্রথম ইন্ট্রোডিউস করলেন, প্রথম ব্যবহার করলেন।
কাকে বলে ভরবেগ? না বললেন কোনো বস্তুর ভর এবং বেগ এই দুয়ের সমন্বয়ে যে গতীয় ধর্ম উৎপন্ন হয় তাকে আমরা বলি ভরবেগ। এটা হলো সরলরেখায় সমবেগে চলার একটা প্রবণতা, বা সরলরেখায় চলার যে প্রবণতা সেটা ভরবেগ দ্বারা আমরা গণনা করতে পারি। তাহলে ভর এবং বেগের সমন্বয়ে তৈরি হওয়া একটা নতুন রাশি হলো ভরবেগ। পরিমাপ কি করে করব? ভর এবং বেগ গুণ করে ভরবেগের পরিমাপ করা হবে। তাহলে ভরবেগের পরিবর্তন কেমন করে হবে? না যদি কোনো বস্তুর বেগ বদলায় তাহলে ভরবেগের পরিবর্তন হবে। মনে করো একটা বস্তুর ভর 5 কেজি, তার বেগ আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ কত? গুণ করো, 5 10 50 কেজি মিটার পার সেকেন্ড। এবারে মনে করো ওই 5 কেজি ভরের বস্তুর বেগ কমে হলো 5 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ কত হবে? 5 5 25 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য আমি একটা জিনিস বলতে পারি যে বেগের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয়। ভেরি গুড। এবারে মনে করো কোনো বস্তু ভরের পরিবর্তন হচ্ছে। স্যার ভরের পরিবর্তন হয়? রকেটের গতি, রকেটের মধ্যে তো জ্বালানি এবং তরল অক্সিজেন সবকিছু ভরে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছি, জ্বলছে, জ্বলে যে গ্যাস তৈরি হচ্ছে সেটা পিছন দিক দিয়ে প্রবল বেগে বেরোচ্ছে, আর সেই প্রতিক্রিয়া বলে ধরুন রকেট সামনের দিকে ছুটছে। তাহলে এই যে রকেটের থেকে তো জ্বালানি জ্বলে বেরিয়ে যাচ্ছে, তাহলে ভর কমবে। তাহলে দেখো ভরের পরিবর্তনের কারণেও ভরবেগ পরিবর্তন হতে পারে। একই রকম ভাবে আমি যদি একই বেগে চলা একটা বস্তুর দুটো আলাদা আলাদা ভর নিয়ে গুণ করি, বুঝতেই পারছো পরিবর্তন। ভর এবং বেগ দুটোরই মান বদলালে ভরবেগ পরিবর্তন হতে পারে। এবারে মনে করা যাক ভর বদলায়নি, বেগও মান বদলায়নি, তাহলে কি ভরবেগের পরিবর্তন হতে পারে? বলছে হ্যাঁ হতে পারে। কি করে? না বলছে একটা বস্তু যদি এইভাবে বৃত্তাকার পথে ঘোরে তাহলে সম দ্রুতিতেই মনে করো ঘুরছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সে মনে করো এই বৃত্তাকার পথে 1 মিটার করে পথ যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে পথ যাচ্ছে, তো দ্রুতি কত? 1 মিটার পার সেকেন্ড। কিন্তু প্রত্যেক মুহূর্তে দেখো বেগের অভিমুখ বদলে যাচ্ছে, আর বেগের অভিমুখ বদলে যাওয়া মানে বেগের পরিবর্তন হওয়া, আর বেগের পরিবর্তন হওয়া মানে ভরবেগের পরিবর্তন হওয়া। এক্ষেত্রে কিন্তু ভরবেগের মান বদলাবে না, ভরবেগের অভিমুখটা বদলে যাচ্ছে, সেই কারণে ভরবেগের পরিবর্তন হচ্ছে। ভরবেগ একটি ভেক্টর রাশি, যারা ক্লাস 9-এ পড়ে তারা প্রথম ভেক্টর সম্পর্কে ধারণা করছো, সুতরাং পরে পরে আরো আলাদা করে বোঝানো হবে। যাই হোক, ভরবেগ রাশিটা নিউটন নিয়ে এলেন কেন বলের ক্ষেত্রে? তিনি তো মাপবেন বল, তাহলে ভরবেগটা কেন নিয়ে এলেন হঠাৎ করে? এক্সাম্পল দিয়ে আমরা মনে করো তোমাকে আমি বললাম একটা বুলেট বন্দুক থেকে ফায়ার করা হবে, তোমার দিকে ফায়ার করা হবে, তুমি কি ওটাকে হাত দিয়ে ধরতে পারবে? পারবে না। তুমি মনে করলে যে আমি ওটাকে একটা কাঠ দিয়ে আটকে দেবো, দিলে কাঠটাকে নিয়ে সামনে ধরলে, বুলেটটা যদি বন্দুক থেকে ফায়ার করি কি মনে হয় কাঠে আটকাবে? নিশ্চয়ই নয়, কাঠ ফুটো করে বেরিয়ে যাবে। কাঠ ফুটো করতে গেলে বল লাগে, শিওর। তাহলে বুলেটটা কাঠটা ফুটো করার মতো উপযুক্ত বল আছে বলে কাঠটা ফুটো করে বেরিয়ে যাবে। এবারে মনে করো বুলেটটা আছে, বন্দুকটা কোনো কারণে হারিয়ে গেছে, তুমি বললে আমি বুলেটটা হাত দিয়ে ছুঁড়ে তোকে মারবো, আমি কিন্তু এবারে কাঠ দিয়ে আটকাতে পারবো। কেন? তার বেগ কম। তাহলে দেখো বুলেটটা কাঠটা ফুটো করতে পারবে, মানে কাঠ ফুটো করার জন্য উপযুক্ত বলটা প্রয়োগ করতে পারবে যখন তার বেগ বেশি, আর কাঠ ফুটো করার মতো উপযুক্ত বল প্রয়োগ করতে পারবে না যখন তার বেগ কম। তার মানে কতটা বল প্রয়োগ করতে পারে একটা বস্তু তার বেগের উপর নির্ভর করে। ঠিক আছে, এবারে মনে করা যাক আমি বললাম যে একটা কামান আছে, কামানের গোলা আর একটা বন্দুকের বুলেট, দুটোই মনে করো একই বেগে তোমার দিকে ছুটবে, একই বেগে, বেগের কোনো বদল নেই। কি মনে হয় কোনটাকে আটকে দেওয়া সহজ? কামানের গোলা না বুলেট? নিশ্চয়ই বুলেট। কেন? না বুলেটটা ছোট্ট, ভর কম।
ফলে কাঠ দিয়ে আটকানো না গেলেও একটা স্টিলের মোটা পাত বা লোহার পাত দিয়ে আমি ওকে আটকাতে পারি। হোয়াট অ্যাবাউট কামানের গোলা? কামানের গোলা যখন আসে লোহার পাত দিয়ে আটকাবো? পারবো কি? পারবো। তাহলে এখানে যে কামানের গোলাটা বেশি বল প্রয়োগ করতে পারছে তার জন্য কে দায়ী? না তার ভর। কারণ বুলেটটাও একই বেগে ছুঁড়েছিলাম, বুলেটটা হালকা বলে স্টিল দিয়ে আটকে দিয়েছি, কামানের গোলাটাকে পারলাম না। অতএব দেখা যাচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা আমাদের বলে দিচ্ছে কোনো বস্তু কতটা বল প্রয়োগ করতে পারবে সেটা ডিপেন্ড করবে তার ভরের উপরে, সেই সঙ্গে সঙ্গে তার বেগের উপরে। শুধু ভরের উপরেও নয়, শুধু বেগের উপরেও নয়। এখন যদি ভর আর বেগ দুটোই পরিবর্তনশীল হয় তখন তাহলে কি করে গণনা করব? সেই জন্য নিউটন ভরবেগ নামে একটা নতুন রাশি আনলেন। তিনি বললেন যে বলের মান এই ভরবেগের উপর নির্ভর করে, ভরের উপরেও শুধু নয় আর শুধু বেগের উপরেও নয়। কি বললেন? কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ যদি মনে করি এম ভরের বস্তু প্রথমে ইউ বেগে চলছিল, তাহলে ভরবেগ ছিল এম ইউ। আমি টি সময় ধরে এফ মানের বল প্রয়োগ করলাম, ওর বেগ বেড়ে হলো ভি, তাহলে এখন ভরবেগ হলো এম ভি। তাহলে এম ভরের বস্তু ইউ বেগে চলছে বলে ভরবেগ এম ইউ, ভর ইন্টু বেগ। টি সময় ধরে এফ বল প্রয়োগ করেছি, তার বেগ বেড়ে হলো ভি, তাহলে এখন ভরবেগ এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? টি সময়ে ভরবেগের পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইউ। এমটা কমন নি, এম ইন্টু ভি মাইনাস ইউ। বুঝে যাচ্ছে? এটাই ভরবেগের পরিবর্তন। কতক্ষণ সময়ে? না টি সময়ে। এখন তাহলে 1 সেকেন্ডে বা একক সময়ে ভরবেগের পরিবর্তন কত? একক সময়ে ভরবেগের পরিবর্তন তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, টি দিয়ে ভাগ করো। এখন দেখো এই এমটা রেখে দিলাম, ভি মাইনাস ইউ বাই টি। ভিটা অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, টিটা সময়। তাহলে ভি মাইনাস ইউটা কি? ভি মাইনাস ইউ হলো বেগের পরিবর্তন, তাকে সময় দিয়ে ভাগ করছি, মানে কি 1 সেকেন্ডে বেগের পরিবর্তন। আর 1 সেকেন্ডে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। তাহলে একক সময়ে ভর বেগের পরিবর্তন কত? না ভর ইন্টু ত্বরণ। নিউটন বলছেন প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তার মানে এই যে এফ, এই এফ ভ্যারিজ অ্যাজ এম এ। তাহলে আমি যদি মান বার করতে চাই এফ সমান কে ইন্টু এম ইন্টু এ, যেখানে কে একটি ধ্রুবক। এখন প্রশ্ন হলো এই ধ্রুবকের মান জানা না থাকলে আমি তো বলের মান গণনা করতে পারবো না। এই ধ্রুবকের মানটা কি করে আমি গণনা করব? ধ্রুবকের মান গণনা করার জন্য আমরা বলের একক ঠিক করব। কারণ বল তো এই প্রথম পরিমাপ করা হচ্ছে, এর আগে তো পরিমাপ করা হয়নি। তাহলে বল মাপতে গেলে একটা একক দিতে হবে। কি একক আমি দেব? না বলছে কতটা পরিমাণ বলকে আমি একক ধরবো? না বলছে যে পরিমাণ বল একক ভরের বস্তুর ওপরে প্রয়োগ করলে একক পরিমাণ ত্বরণ উৎপন্ন হয় তাকে বলে একক বল। অর্থাৎ ধরো আমি এসআই পদ্ধতি অনুযায়ী সমস্ত পরিমাপগুলো নিচ্ছি, তাহলে 1 কেজি ভরের বস্তুর ওপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হবে সেটাই হলো এসআই পদ্ধতি অনুযায়ী একক পরিমাণ বল। তার এককটা আমি কি বলবো? না নিউটন এসআই পদ্ধতিতে। তাহলে দেখো এই মানগুলো যদি বসিয়ে দিই আমি, তাহলে এফ এর মান 1, কে এর মান জানি না, এম এর মান 1, এর মান 1। তো অঙ্কটা করলে কে এর মান কত আসে? না কে সমান 1। আর কে সমান যদি 1 আসে তাহলে এফ সমান কত হবে? তাহলে এফ সমান এম ইন্টু এ। তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ। ক্লিয়ার? বোঝা গেছে? এখান থেকে কিন্তু আমাদের কিছু কিছু অঙ্ক করতে হবে। অঙ্কগুলো আমি পর বলছি। হয়েছে? বোঝা গেছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমি কি করে বল পরিমাপ করতে পারছি? না বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। আর ত্বরণ মানে বেগ পরিবর্তনের হার, বেগের পরিবর্তন বাই সময় করে আমি ত্বরণ বার করতে পারবো। তাহলে বল রাশিটা পরিমাপ করা গেল। বল সমান হলো ভর গুণ ত্বরণ। আবার অঙ্কের
প্রয়োজনে আমাকে সরাসরি ত্বরণের মান না বলে দিয়ে ত্বরণ বার করতে হতে পারে। সেক্ষেত্রে ত্বরণ বার করার নিয়মটা কি না, বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ বেগের যে পরিবর্তন হবে তাকে সময় দিয়ে ভাগ করে আমরা ত্বরণ গণনা করব। এই দুটোকে মাথায় রেখে অঙ্ক করব। অঙ্ক করার সময় এককটাকে ভালো করে খেয়াল করতে হবে। একক ঠিকঠাক করে খেয়াল না করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে। এককটা কিভাবে খেয়াল করবে, ভালো করে দেখো একক কিভাবে খেয়াল করবে। দেখো, যদি আমি ভর বলি তাহলে ভরের এককগুলো কি কি? এসআই পদ্ধতিতে কেজি, সিজিএসএ গ্রাম, আর 1 কেজি সমান 1000 গ্রাম। অর্থাৎ কিলোগ্রামকে যদি গ্রামে পরিণত করতে হয় তখন 1000 দিয়ে গুণ করব। ত্বরণের একক কি? এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে 1 মিটার সমান 100 সেমি, তাই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ডটা তো একই আছে, তাই তার জন্য কোনো সংখ্যা নেই, মিটার থেকে সেন্টিমিটার করতে হবে, তাই 100 দিয়ে গুণ করব। আমার প্রয়োজন পড়তে পারে বেগের। বেগের একক কি না, মিটার পার সেকেন্ড, আর সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানেও তাই, 1 মিটার পার সেকেন্ড সমান 100 সেন্টিমিটার পার সেকেন্ড, মিটারটাকে সেন্টিমিটার করলেই হবে। বলের একক কি না, এসআইতে আসবে নিউটন আর সিজিএসএ ডাইন। এই সম্পর্কটাও মনে রাখতে হবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে? আর সময়ের একক পরিমাপের যে কোনো পদ্ধতিতেই সেকেন্ড। তো 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা তো মনে রাখবো ঠিকই, কিন্তু এটা প্রমাণ কি করে প্রমাণ করবো 1 নিউটন সমান 10⁵ ডাইন? দেখো, 1 নিউটন হলো সেই পরিমাণ বল যা প্রয়োগ করে 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করা যায়। অর্থাৎ 1 নিউটন তখনই হবে যখন ভরের জায়গায় মানে এম এর জায়গায় 1 কেজি আর এ মানে ত্বরণের জায়গায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো। এবারে খেয়াল করো, 1 কেজি মানে 1000 গ্রাম, তো 1000-এ 1-এর পরে 3টে শূন্য, লিখতে পারি 10⁻³ গ্রাম। আর 1 মিটার মানে এটাতে দেখো লেখা আছে কত, 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 100 মানে 1-এর পরে 2টো শূন্য, তাহলে 10⁻² সেমি পার সেকেন্ড স্কোয়ার। গুণ করো 10⁻³ আর 10⁻², গুণের সময় একই সংখ্যার পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 10⁵। ঠিক আছে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 10⁵ ডাইন। ক্লিয়ারলি বোঝা গেল যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। অঙ্ক করতে গেলে এই সমস্তটাই কম বেশি ঘুরে ফিরে আমাদের সামনে আসবে, এগুলোকে ব্যবহার করতে হবে। তোমরা একটা স্ক্রিনশট করে নাও অথবা ভিডিওটা পজ করে এই লাইনটা লিখে নাও, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। ওকে, চলো নেক্সট আমি অঙ্কে চলে যাই। মনে করো একটা অঙ্কে বলছে 1 কেজি ভরের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে গেলে কত বল প্রয়োগ করবে। 1 কেজি ভরের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে গেলে কত বল প্রয়োগ করবে। সোজা হিসেব, বল সমান ভর ইন্টু ত্বরণ। ভরটা 1 কেজি, ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটোই এসআই পদ্ধতিতে আছে দেখে নিয়েছি। ফলে এখানে আর বারবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না লিখে একেবারে গুণ করে নিয়ে 2 নিউটন। ওকে, কোশ্চেন নাম্বার 2 আমাকে বললো 500 গ্রাম ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে গেলে কত বল প্রয়োগ করবে। ভেরি গুড। কত বল, বল মানে
ভর ইন্টু ত্বরণ, ভর দেওয়া আছে 500 গ্রাম আর ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণ করে দেবো? তো না, কারণ এটা এসআই পদ্ধতিতে নেই, এটা সিজিএস পদ্ধতি অনুযায়ী আছে, আর এটা আছে এসআই পদ্ধতি অনুযায়ী। তাহলে আইদার তুমি এইটাকে সিজিএস পদ্ধতিতে কনভার্ট করো, 1 মিটার মানে কত? 100 সেমি, গুণ করবে 100 দিয়ে, তাহলে 5-এর পরে কটা শূন্য হবে? 4টে, ব্যাস এত ডাইন উত্তর হয়ে গেল। ভেরি গুড। অথবা যেটা করতে পারতাম, আমি এই গ্রামটাকে কেজি করতাম। দেখো, কেজি থেকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ, তাহলে গ্রাম থেকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ। তখন তাহলে কি করে অঙ্ক করতাম? 500/1000 গুণ 1, এটা চেঞ্জ করবো না, এটা কেজি করেছে, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো, 1 2 শূন্য কেটে যাচ্ছে, 5-এর 10 মানে 1-এর 2, অথবা লিখতে পারি 0.5 নিউটন। ক্লিয়ার? ওকে। এবারে তোমাকে বললো একটি বস্তুর ভর 2 কেজি, ওই বস্তুটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ওর উপরে বল প্রয়োগ করায় 5 সেকেন্ড পরে ওর বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রযুক্ত বলের মান কত? 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ওর উপরে বল প্রয়োগ করায় 5 সেকেন্ড পরে বেগ বেড়ে হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে কত বল প্রয়োগ করা হয়েছে? তাহলে আমরা সবাই জানি বল F সমান ভর ইন্টু ত্বরণ, ভর 2 কেজি, 2 কেজি লিখলাম, ত্বরণ, আর ত্বরণটা দেখতে পাচ্ছি না, বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 5 সেকেন্ড পরে বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেখতে পাচ্ছি না। তাহলে কি করব? ত্বরণটাকে গণনা করব। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগ 10 থেকে 15 হয়েছে, তাহলে পরিবর্তন কত? কি করে পাবো? না 15 বিয়োগ 10 বাই সময়, হয়ে গেল। তাহলে 2 গুণ, এটা কত হচ্ছে? দেখো, 15 বিয়োগ 10 মানে 5 বাই 5, কেটে দিলে 1, তাহলে 2 1 কে 2, সমস্তটা এসআই পদ্ধতিতে আছে, তাহলে 2 নিউটন। তাহলে বুঝতে পেরেছো? যদি বেগ দিয়ে দেয় তখন আমরা কি করে বার করব? না বেগ দিলে আমরা এইভাবে গণনা করব। এখন একটা ইন্টারেস্টিং প্রবলেম বলি, অন্য কালিতে লিখি, ইন্টারেস্টিং একটা প্রবলেম বলছে যে একটা লরির ভর 10⁴ কেজি, লরি খুব ভারী। এই লরিটা 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল। আমরা জানি গাড়ির ক্ষেত্রে কিলোমিটার প্রতি ঘন্টা এককে বেগ লেখা হয়। এইবারে একে ব্রেক কষা হয়েছে, ব্রেক কষে বললো যে 30 সেকেন্ড পরে এর বেগ কমে হলো 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ব্রেক কত বল প্রয়োগ করলো? তো একদম একই অঙ্ক, সবই দেখতে পাচ্ছি, একদম সেম অঙ্ক। দেখো, ভর দিয়েছে, প্রথম বেগ দিয়েছে, কতক্ষণ পরে কত বেগ হবে দিয়েছে, এইভাবে সমাধান করব। বাট এখানে শুধু একটাই সমস্যা, সংখ্যাগুলো বড় বড়, আর এই যে এককটা ঠিক চেনা যাচ্ছে না। হ্যাঁ, কিলোমিটার প্রতি ঘন্টা বোঝা যাচ্ছে, দূরত্ব বাই সময়, কিন্তু এটা দিয়ে তো অঙ্ক হবে না। এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড, অথবা সিজিএসে নিয়ে চলে যাও সেন্টিমিটার পার সেকেন্ড, সেখানে অঙ্ক হবে, কিন্তু এটাতে অঙ্ক হবে না। তাহলে আমি কি করব? প্রথমে এই রেটটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। ইজিয়েস্ট ওয়ে আমার মতে চলো, তাহলে দেখো সব থেকে সহজে লিখতে পারবে। কি করে লিখতে পারবে? 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে কি 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার। শিওর? আমার টার্গেট মিটার পার সেকেন্ড যাওয়া, তো ঘন্টাকে নিশ্চয়ই সেকেন্ড পরিবর্তন করা যাবে। কত? 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর 72 কিলোমিটার মানে 72,000 মিটার। তাহলে এই একই স্টেটমেন্টকে আমি বেসিক্যালি বলতে পারি 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার। ওকে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? না 72,000 বাই 3600।
যদি নামটা মনে থাকে 36 দুগুণে 72 আর একটা শূন্য আছে তাহলে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এইভাবে তুমি এবার এটা করো, পরের বেগটা 1 ঘন্টায় যাই 36 কিলোমিটার, তাহলে তার মানে 3600 সেকেন্ডে যাই 36,000 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 36,000 বাই 3600, দুটো শূন্য কাটলো, 36 একে 36, একটা শূন্য আছে মানে 10, তাহলে পরের বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা মান বসাই, অঙ্কে যেভাবে মান বসানোর কথা। তাহলে F সমান বস্তুর ভর মানে 10⁴ ইন্টু বেগের পরিবর্তন বাই সময়। এবারে এখানে খেয়াল করো ভালো করে, কোন বেগটা আগে লিখেছিলাম? এই পরের বেগটাকে আগে লিখেছিলাম, আর প্রাথমিক বেগটা পরে লিখেছিলাম। তাহলে পরেরটা আগে লিখবো মানে এটা আগে লিখতে হবে, মানে এটার জন্য কোনটা? এটা। তাহলে কি লিখবো? 10 মাইনাস 20 বাই 30। ওকে, এইবারে যখন অঙ্কটা করছি আমার মাথায় চিন্তা চলে আসছে, আরে এই তো 10 বিয়োগ 20 তো মাইনাস, হ্যাঁ মাইনাস, মাইনাস চিহ্ন দাও সামনে, 10⁴ গুণ, তার কত হবে? এটা বিয়োগ করলে 10 বাই 30, তার মানে একটা শূন্য কেটে দিলে 1/3, এটা কত? 10⁴ বাই 3। ওকে, বুঝা গেল? আচ্ছা মাইনাস চিহ্ন, হ্যাঁ মাইনাস চিহ্ন। কেন মাইনাস চিহ্ন? না বেগটাকে আমি কমিয়েছি। বেগ কমাবো কি করে? যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে বল প্রয়োগ করলে তবে বেগ কমবে। তাই এই সামনে মাইনাস চিহ্ন আমাকে বুঝিয়ে দেবে এটা কিন্তু বিরুদ্ধ বল, এই বলটা উল্টো দিকে প্রয়োগ করে আমি গাড়ির বেগটাকে কমাচ্ছি। একক কি হবে? নিউটন। এবার তুমি এটাকে এইভাবে লিখতে পারো, মাইনাস সামনে থাকলো, 1/3 মানে কত? 0.33, ভাগ করে দেখো 1/3কে, তাহলে 0.33 ইন্টু 10⁴। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব, এই 10⁴ কি করে কনভার্সন করে লেখা যায়। তাহলে আপাতত বুঝতে পেরেছো আমরা অঙ্কগুলো কি করে করি এক্ষেত্রে। চলো নেক্সট, এবারে জাড্য পরিমাপ। জাড্য কি করে পরিমাপ করব? না বলছে ভরই জাড্যের পরিমাপ, যে বস্তু যত ভারী তার জাড্য বেশি। কি করে হবে? খুব সহজে হবে। দেখো না, বল সমান ভর ইন্টু ত্বরণ, তার মানে ভর ইন্টু বেগের পরিবর্তন বাই সময়। ওকে, এখন ধরো আমি বললাম যে একটা বস্তুর উপরে আমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছি, নির্দিষ্ট পরিমাণ বল, তাহলে বলের মান পরিবর্তন হবে না। এখন যদি ওই বলটা যার উপরে প্রয়োগ করি তার ভর বেশি হয়, তাহলে বেগের পরিবর্তনটা কম হবে। বুঝতে পারছো না? আমি ধরো বললাম যে একটা বস্তু আছে 10 কেজি, ঠিক আছে, তার উপরে মনে করো বল প্রয়োগ করেছি 10 নিউটন, তাহলে এই মানটা কত? তাহলে এই দুটো সংখ্যা গুণ করে দেওয়া হবে, তাহলে এটা নিশ্চয়ই 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? এখন যদি এই 10 নিউটন বলটা আমি প্রয়োগ করতাম 20 কেজি ভরের বস্তুতে, তাহলে দেখো 20 সঙ্গে কত গুণ করলে 10 হবে? নিশ্চয়ই 1/2। তাহলে বোঝা যাচ্ছে একই বল একাধিক বস্তুতে প্রয়োগ করলে যার ভর বেশি তার ত্বরণ কম, যার ভর বেশি তার বেগের পরিবর্তন কম। তার মানে ভারী বস্তুর বেগের পরিবর্তন সহজে করা যায় না। তার মানে ভারী বস্তু স্থির থাকলে স্থির থাকার প্রবণতা, আর গতিশীল থাকলে সমবেগে সরল রেখায় চলার প্রবণতা অনেক বেশি। অতএব ভারী বস্তুর জাড্য বেশি, তার মানে ভরই জাড্যের পরিমাপ হলো। আর নিউটনের তৃতীয় গতিসূত্র খুব সহজ, খুব সহজ, ইউনিভার্সাল একটা ল। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যখনই কোনো জায়গাতে বল প্রয়োগ করব সেটা হবে ক্রিয়া, প্রতিক্রিয়া স্বরূপ যেখানে বল প্রয়োগ করলাম সে আমার উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হবে প্রতিক্রিয়া। সেটা সমান এবং বিপরীতমুখী। যেমন আমি যদি এখানে
বল প্রয়োগ করি, তাহলে আমি এর উপরে বল প্রয়োগ করছি, আমার লাগার কথা নয়, আমি যে একে মেরেছি, তাহলে আমার লাগে কেন না? আমার লাগে তার কারণ এ প্রতিক্রিয়া স্বরূপ আমার উপরে সমান পরিমাণ বল প্রয়োগ করে। এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় রকেট কি করে ওড়ে। একটু আগে যে রকেটের কথা বলছিলাম, কি করে ওড়ে রকেট না? রকেটের মধ্যে জ্বালানি আছে, সেটাকে এসে পুড়িয়ে পিছন থেকে প্রবল বেগে ধোঁয়া বের করে, ফলে রকেট এই ধোঁয়াকে খুব জোরে পিছনের দিকে ঠেলে দেয়, মানে ধোঁয়াকে বল প্রয়োগ করে। প্রতিক্রিয়া স্বরূপ ধোঁয়া রকেটের উপরে সামনের দিকে বল প্রয়োগ করে এবং সে এগিয়ে যায়। পাখি যখন আকাশে ওড়ে তখন তার দুটো ডানার সাহায্যে পিছনের দিকে বায়ুকে ঠেলে, প্রতিক্রিয়া স্বরূপ বায়ু ও ডানাগুলোকে সামনের দিকে ঠেলে, আর এই দুটো বলের লোভ যেদিকে হয় সেদিকে পাখি এগিয়ে যায়। তাহলে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারবে না, কারণ বায়ু শূন্য স্থানে পাখি ডানা ঝটপট করলেও কোনো বায়ু না থাকায় কোনো প্রতিক্রিয়া বল থাকবে না, আর প্রতিক্রিয়া বল না থাকলে পাখি আকাশে উঠতে পারবে না। ঠিক আছে, এরকম আরও অনেক অনেক আলোচনা তোমাদের বইতে আছে, সেটা দেখবে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে কি করে প্রমাণ করব ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীতমুখী না। তার জন্য খুব সহজ হলো, দুটো স্প্রিং তুলা যন্ত্র নাও, নিয়ে যেখানে বস্তুগুলোকে আটকানোর কথা হুক, সেখানে হুকগুলোকে মুখোমুখি আটকে দিয়ে বালাগুলোকে দু হাতে ধরো, ধরে দুদিকে টানো। তুমি দেখবে দুটোরই কাঁটা সরছে এবং উল্টো দিকে সরছে। এটার কাঁটা ডান দিকে সরলে এটার কাঁটা বাম দিকে সরছে। এবং শুধু তাই নয়, যদি এখানে পার দেখায় 5, এখানেও পার দেখাবে 5, যদি একদম একই রকম দুটো তুলা যন্ত্র নিয়ে তুমি কাজ করো, একই রকম স্প্রিং সব কিছু, ওকে। এখন কারণ মনে হতে পারে যে আগে কোনো একজন লোক তো দুদিকে দুটো হাত দিয়ে সমান জোরে টেনেছে। হ্যাঁ, দুটো হাত দিয়ে সমান জোরেই টেনেছে মনে করলাম আমি, তাহলে এরকম অবস্থা হবে তো। এইবার তুমি এই দিকটা কাজ করো, হাতে ধরো না, তুমি দেওয়ালের সঙ্গে দড়ি দিয়ে ভালো করে আটকে দাও, বেঁধে দাও, এদিকে কেউ নেই। এবার তুমি হাত দিয়ে এদিকে টানো, আবারও সেই একই ঘটনা। এখানে কাঁটা যেদিকে সরবে এর কাঁটা তার উল্টো দিকে সরবে। এটার কাঁটাটা কেন সরছে বুঝতে পারলাম না, আমি হাত দিয়ে টেনেছি, একে তো টানিনি, তাহলে এর কাঁটা সরছে কেন? এর উপরে বল প্রয়োগ কে করছে না? আমি যেহেতু পুরো সিস্টেমটাকে এইদিকে টানছি, পুরো সিস্টেমটা আমাকে উল্টো দিকে সমান পরিমাণ বল দিচ্ছে। এবং আবারও দেখবো দুটোর কাঁটার যে পার্ট সেটা সমান, তার মানে এই যে বলটা সেটা আমার দ্বারা প্রযুক্ত বলের সমান অথচ বিপরীতমুখী। বুঝতে পারলাম? এইভাবে প্রমাণ করা যায় ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। তাহলে এইভাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিউটনের গতিসূত্র, 3টে গতিসূত্র নিয়ে আলোচনা করলাম। পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেটা হলো যে কোনো সূত্রের বিবৃতি, প্রথম সূত্রটি বিবৃত করো, দ্বিতীয় সূত্রটি বিবৃত করো, তৃতীয় সূত্রটি বিবৃত করো, আসতে পারে। বলতে পারে বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়, জাড্ডের সংজ্ঞা কোন সূত্র থেকে পাওয়া যায়, বলের পরিমাপ কোন সূত্র থেকে করা যায়, বল পরিমাপের সমীকরণটি লেখো, বলের এসআই একক লেখো, বলের সিজিএস একক লেখো, 1 নিউটন সমান কত ডাইন, রকেটের উৎক্ষেপণ ব্যাখ্যা করতে নিউটনের কোন গতিসূত্র ব্যবহার করা হয়, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে কি সম্পর্ক, এরা পরস্পরের সমান বিপরীতমুখী। অবজেক্টিভ প্রশ্ন, লটস অফ অবজেক্টিভ সাবজেক্ট। এছাড়া বলতে পারে বলের সংজ্ঞা দাও, জাড্ড বলতে কি বোঝো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, জাড্ড কত প্রকার কি কি উদাহরণ দাও, বল পরিমাপের সমীকরণটি প্রতিষ্ঠা করো। অঙ্ক দিতে পারে এখান থেকে, যে অঙ্কগুলো আমি করালাম। তারপরে বলতে পারে কি করে প্রমাণ করবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান, কিভাবে প্রমাণ করবে ভরই জাড্ডের পরিমাপ। তো যা কিছু বললাম এখানে, এইটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, তুমি তোমার অগ্রগতি ওই লিঙ্ক ক্লিক করে যাচাই করতে পারবে। চলো, বেস্ট অফ লাক।